একটু চেষ্টা করে দেখি পারবো কিনা জানি না। আজকে সরকারের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছিল, একটা প্রেস কনফারেন্সের মতো আয়োজন করা হয়েছিল গণভবন না, ঠিক প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে সেখানে। অনেক রথী মহারথী সেখানে ছিলেন। রিজভী সাহেবকে দেখলাম, মাহাদি আমিনকে দেখলাম, তারপর ডক্টর জাহেদকে দেখলাম, তারপর প্রেস সেক্রেটারি যিনি আছেন সালেহ শিবলি, আমাদেরই কলিগ, পুরনো কলিগ, তাদেরকে দেখলাম। এরা কেউ অবশ্য নির্বাচিত নন, এরা কেউ অবশ্য জনগণের প্রতিনিধিও নন, এরা সরকারের প্রতিনিধি, এদেরকে সরকার প্রধান চুজ করেছেন। তো ওনারা মোটামুটি একটা বর্ণনা করলেন তারা কি কি করেছেন। এবং এই সময়ে সরকারের যে প্রেস উইং আছে তারা একটা ইবুক প্রকাশ করেছেন। সেই ইবুকের একটা প্রকাশনা উৎসবের মতো হলো। সেই ইবুকটা এখন পাওয়া যায়। আমি প্রথমে ইবুক করার জন্য ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে ইবুকটা করার ফলে হয়েছে কি, সবাই এখন যে চাইবেন অনলাইনে যাবেন এবং ইবুকটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন, আপনাদের সংরক্ষণ করতে পারবেন। অন্য সময় হলেও তো একটা জাঁকজমকপূর্ণ বই বের করতো, খুব বেশি বড় না তো, অনলি 49 পেজেস, মানে 49 পৃষ্ঠার একটা ছোট বুকলেটের মতো। দেখা যেত অন্য সময় হলে দেখতাম আমরা এটাকে এমনভাবে ছাপানো হয়েছে, দেখা যেত প্রতিটা বইয়ের খরচ পড়েছে হয়তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এরকম খরচ পড়তো। হাজার হাজার কপি ছাপা হতো এবং তারপর সেগুলি একসময় সেগুলো বিক্রি হয়ে যেত। তো এই অপচয়টা এই সরকার বন্ধ করেছে। আমি শুরু থেকেই দেখেছি সরকারের কিন্তু এই ধরনের অপচয় মানে আপনার বন্ধ করার একটা প্রবণতা আছে। কিন্তু সেই প্রবণতাটা ছোট ছোট অপচয়কে, বড় অপচয়গুলি কি হয় আমি জানি না। গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু, যে সামনে দিয়ে পিপিলিকা যেতে দেয় না, পেছন দিয়ে হাতি চলে যায়। সেরকম হাতি যাওয়ার খবর দু একটা হয়তো পাবো আমরা, যদি পেয়ে যাই জানাবো। কিছু কিছু যে পাচ্ছি না তা না, কিছু কিছু পাচ্ছি, ওগুলো নিয়ে আলোচনাও হচ্ছে। তবে তারপরও আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ যে তারা ইবুক প্রকাশ করেছেন। এই ইবুকে আমি একটু চোখ বোলানোর চেষ্টা করছি। আমি হয়তো ডিটেল একদম খুঁটিয়ে পড়ি নাই, এই কারণে আমি এটা নিয়ে আসলে পরবর্তী সময়ে একটা বিশ্লেষণ করার চেষ্টা করব। কাজেই আমি ছোটোখাটো যেটা দেখলাম, সেখানে তারা বিভিন্ন রকম কথা বলছেন যে 180 দিনে তারা কী কী পদক্ষেপ নিয়েছেন, রাষ্ট্র সংস্কার, অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, কর্মসংস্থান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ নিয়েছেন তার একটা মোটামুটি বর্ণনা এই ইবুকে আছে। এবং এই ইবুকে যে মোটামুটি আমি যেগুলি দেখলাম সবগুলো নিয়ে আছে বটে, কিন্তু আমি যে জিনিসটা বারবার খুঁজছিলাম যে যেহেতু এটা একটা মানে নিজেদের আত্ম উপলব্ধির জন্য করা হয়েছে, ওনারা কি নিজেদের কোনো একটা ব্যর্থতার কথা যেটা ওনারা পারেন নাই করতে, চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই, এমন তো কিছু থাকতে পারতো। কিন্তু পুরো এই বইকে আমি সে ধরনের কিছু পেলাম না। মানে ওনারা কি কি করেছেন এবং কি কি করবেন সেই সংক্রান্ত বড় বড় কথা ছাড়া আর কিছু পেলাম না। মানে ওনারা কি করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি, চেষ্টা করেছেন কিন্তু পারেননি, এ ধরনের কোনো কথা পেলাম না। কিন্তু এ ধরনের কথা কি আসলে বলার মতো কিছু ছিল না? যেমন ধরেন আমি স্বাস্থ্য খাতের ওনাদের যে অর্জনগুলো সেটা আমি একটু মন দিয়েই পড়লাম যে স্বাস্থ্য খাতে তারা কী কী করেছে না করেছে। আমি বারবার খুঁজছিলাম যে তারা দায়িত্ব নেওয়ার পর হামে যে কয়েকশো শিশু মারা গেল, এই তথ্যটা কোথাও পাই কিনা, না নেই। এই যে শিশুদের অকাল মৃত্যু, শিশুদের অসহায় মৃত্যু, তা নিয়ে তাদের একটি শব্দও নেই। তাহলে আপনারা কি করেছেন কি করেন জনগণকে জানানোর দরকার নাই রে ভাই। জনগণ কি জানে না যে আপনারা কি করেছেন? কার জন্য করেছেন? জনগণের জন্যই তো করেছেন, জনগণের জন্যই করেছেন। তাহলে জনগণ জানবে না কেন? আপনি যদি আমার কোনো উপকার করে থাকেন সেটা তো আমার জানার কথা। এখন এটা যদি আপনাকে লিখে জানাতে হয় তাহলে তো সমস্যা। আপনাকে যদি ঘটা করে বলতে হয় যে আমি এটা করেছি ওটা করেছি, হ্যাঁ করেছেন। এই সরকার কিন্তু কম করে। আমি প্রথমে যেটা বললাম, তাদের মধ্যে একটা ব্যয় সংকোচন এবং ভিআইপি সংস্কৃতি পরিহার করার একটা প্রবণতা, এটা খোদ প্রাইম মিনিস্টার দেখিয়েছেন। অন্যরা মন খারাপ করলেও মানতে বাধ্য হয়েছেন, এটা হয়েছে। সামাজিক সুরক্ষা কার্যক্রম ওনারা অনেক কিছু করেছেন, বিভিন্ন ধরনের কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো দিয়েছেন, আমি এটা অস্বীকার করছি না। তবে কৃষিক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে অনুদান দিয়েছেন, কৃষি ঋণ মওকুফ করেছেন, মসজিদ মন্দির সহ বিভিন্ন জায়গায় আপনার ইমাম পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছেন। আমি এগুলোকে খুবই ইতিবাচক হিসেবে বলি। ব্যাংকিং খাতে
শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু পেরেছেন বলে আমার মনে হয় না। যেমন ওই মার্জ করা 5টা ব্যাংক, যে 5টা ইসলামী ব্যাংককে একত্র করা হয়েছিল, সেগুলির মধ্যে একটু সুফল, একটু সুশাসন, একটু মানে স্থবিরতা কাটানোর চেষ্টা হয়েছে। একদম হয়নি এটা আমি বলবো না, কিন্তু সেইটা কি পর্যাপ্ত? এটা নিয়ে তো আমার মনে হয় পৃথক একটা এপিসোডই করা যায়। কারণ এই 5টা ব্যাংকের গ্রাহক সংখ্যা হলো 75 লাখ। এই 75 লাখ লোক কি আপনার উপর খুশি হয়েছে? 75 লাখ লোকের মধ্যে কি মনে কি স্বস্তি ঢুকেছে? আমার জানার মতো অনেকে আছেন যে এই ব্যাংকগুলো তাদের এফডিআর করা ছিল, তাদের পেনশনের সমস্ত টাকা এখানে ছিল, সে টাকাগুলি তো এখন তাদের হয়তো অনেকে ম্যাচিউর করেছে, অনেকে করছে আগামী 2-1 মাসের মধ্যে, তারা কেউ টাকাগুলো তুলতে পারছেন না। তাহলে কী সুশাসন করলেন? নিজের টাকা ব্যাংকে রেখেছি, সেটাকে আমি তুলতে পারবো না, এই এমন অসহায়ত্ব পৃথিবীর আর কোথাও আছে? আমাদের এখানে তো আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা ক্রিয়েট করেছিল। অন্তর্বর্তী সরকারের যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, যাকে নাকি প্রশংসা করতে করতে নাকি মুখে ফেনা উঠে যায়, সেই আহসান মনসুরের অপকর্মের একটা উজ্জ্বল প্রমাণ হলো এটা, যে 75 লাখ মানুষকে উনি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে গেছেন। তারা জানেন না যে তাদের জমাকৃত অর্থ তারা কবে তুলতে পারবেন। এখনও সেটা সমস্যার সমাধান হয়নি। যাও, তারপরেও তারা হয়তো চেষ্টা করছেন। হ্যাঁ, আমি বলবো গণমাধ্যম নিয়েও তারা বেশ ভালো কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। আমি তো মনে করি গণমাধ্যমে এখন মানুষ অনেকটাই সহজে কথা বলতে পারছে, প্রত্যক্ষ চাপটা একদমই নাই। পরোক্ষ চাপ আছে, ওটা নিয়ে পরে একসঙ্গে বলবো। পরোক্ষ চাপ কিন্তু আছে, এটা সব সরকারের সময় ছিল, এই সরকারের সময় আছে। এটা হলো বিজ্ঞাপন নিয়ে চাপ, যাক সেটা অন্য আলাপ। কিন্তু এই যে সাফল্যগুলি বললাম, এর বিপরীতে ব্যর্থতা কতটুকু ভাবুন তো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছেন? পারেননি। চাঁদাবাজি থামাতে পেরেছেন? পারেননি। মবকে থামাতে পেরেছেন? পারেননি। মবের তো গত 15 তারিখে উদাহরণ দেখলাম। মব তো সরকারি প্রশ্রয় এখন চলছে, পুলিশ দাঁড়িয়ে থাকে, মবকারীরা লোকজনকে পিটায়, পুলিশ বলে আমি দেখছি কিন্তু কিছু করে না। চোখের সামনে ঘটলো কিন্তু কয়েকদিন আগে, এক পুলিশ কর্মকর্তা, কি যেন তার নাম, সাদ্দাম না কি যেন, ওনাকে সাংবাদিকে জিজ্ঞাসা করলো যে আপনার সামনে তো মব হচ্ছে, আপনি কিছু বলছেন না কেন? ওইকে আমরা দেখছি, যে এই পুলিশকে আমরা বেতন দিয়ে দেখছি বলে তো না আর রাখছি নাকি ভাই? তো মব থামাতে পারেননি কিন্তু। এবং মানে আপনার এই যে চাঁদাবাজি যেটা চলছে, চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আপনি থামাতে পারছেন না তো, থামাতে পারছেন না। এটা সরকারও পাচ্ছে না, বিরোধী দলও পাচ্ছে না। জ্বালানি সংকট, এটা কথা বলবো আর কি। আমি তো মাঝখানে একদিন বলেছিলাম যে বিদ্যুতে এই সরকার ডুববে, মানে কম দুঃখে বলি নেই ভাই। জ্বালানি সংকটে এই সরকার মিজারেবলি ফেল করছে। সরকারের এক উপদেষ্টা আছে, তথ্য বিষয়ক উপদেষ্টা, উনি দেখলাম নিজের আপনার ইয়েতে এই কী বলে নিজের ইউটিউব চ্যানেলে বলতেছেন যে এই জ্বালানি সংকটের জন্য পুরোপুরি নাকি আওয়ামী লীগ সরকারকে দায়ী করা চলে। ভাই, আওয়ামী লীগ চলে গেছে 2 বছর আগে, এখন আপনি 2 বছর আগের ঘটনা নিয়ে বসে আছেন। এটা দেখলাম যে বিভিন্ন লোক এটা কেটে কেটে ট্রল করতেছে, এবং ট্রল করার মতো কথা উনি বলেছেন। তো আপনি কি পারছেন সেটা বলেন না। আপনি যখন আজকে থেকে 6 মাস আগে যখন নির্বাচিত হলেন, তখন আপনি জানতেন না আওয়ামী লীগ কি আকাম কুকাম করে রেখেছে? জানতেন তো, তারপর তাহলে দায়িত্ব নিলেন কেন? আপনার কাছ থেকে তো আমি আওয়ামী লীগ সরকারের বদনাম শুনতে চাই না, আমি শুনতে চাই আপনার সাফল্য, আমি দেখতে চাই আপনার সাফল্য। দেখুন, আপনার ইবুক পড়ে কিন্তু আমি সুইচটা অন করি না। আমি যে ইলেকট্রিক ফ্যানের সুইচটা অন করি, ফ্যান ঘুরবে এই আশায় এটা অন করি, এবং আমি বিশ্বাস করি এটা চলবে। যদি এরকম হয় যে কেউ বিশ্বাস করে সুইচটা দিলেই ফ্যানটা ঘুরবে, তাহলে বুঝতে পারবেন দেশে একটা সফল সরকার আছে। কিন্তু লোক যদি বিশ্বাস না করে, যদি ভাবে যে ফ্যান সুইচটা দিচ্ছি ফ্যানটা ঘুরতেও পারে, নাও ঘুরতে পারে, এই যে অবিশ্বাসের যে দোলাচল, এর উপরে নির্ভর করে সরকারের সাফল্য এবং ব্যর্থতা। সেই জায়গায় কি আপনি সফল হয়েছেন? গ্রামে যান ভাই, গ্রামে যে দেখেন বিদ্যুৎ আছে কিনা। যদি আপনার বিদ্যুৎ মন্ত্রী বলতেছে যে গ্রামে কোনো লোডশেডিং নাই, আবার উনি বলতেছে এই সমস্যার সমাধান আমার কাছে নাই, দেখা ছাড়া আমার কিছু করার নাই বলতেছে, আবার বলতেছে লোডশেডিং ম্যানেজমেন্ট এখন মূল কথা, তো ম্যানেজমেন্ট করেন। আমি তো প্রস্তাব দিয়েছি যে মন্ত্রী পাড়ায় সকল মন্ত্রীর বাড়িতে এবং সকল আমলার বাড়িতে, বাসা বাড়িতে একজন গ্রামের কৃষককে আপনি যতক্ষণ লোডশেডিংয়ে রাখেন, এর জন্য ঠিক ততটুকু লোডশেডিং বরাদ্দ করেন, তাহলে আমি বুঝবো আপনারা সুশাসন করতে আসছেন। তাতে করবেন না, আপনার বাড়িতে কখনো বিদ্যুৎ যাবে না,
তাহলে আপনি কি করে যার বাড়িতে বিদ্যুৎ থাকে না তার দুঃখ বুঝবেন? বুঝবেন না। কিন্তু সরকারের ব্যর্থতা আরেকটা বিষয় ছিল দলীয়করণ। একদম নির্লজ্জ দলীয়করণ হয়েছে এই সরকারের আমলে। অথচ এই সরকারের ৩১ দফা বলেন অথবা এই সরকারের নির্বাচনী ইশতেহার বলেন, সর্বত্র তারা বলেছিল যে প্রশাসন সহ কোথাও দলীয়করণ করা হবে না। এবং প্রধানমন্ত্রী কয়েকদিন বক্তৃতা বলেছেন দলীয়করণ হবে না। কোথায় দলীয়করণ হয় নাই বলেন? প্রশাসনের কোথায় দলীয়করণ হয় নাই? এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি দলীয় লোককে ভিসি বানানো হয়েছে। এবং এটা বানাতে বানাতে ঠিক আছে, দলীয় লোক থাকতে পারে, কোনো সমস্যা নেই, যোগ্য লোককে বানান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেখানে দেখা যাচ্ছে কোটাতে আরবি টিচারকে নিয়ে আপনি বানাইছেন, ভিসি বানাইছেন, কোটাতে মানে সমাজ কল্যাণের লোককে নিয়ে ভিসি বানাইছেন। আর এবার একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অন্তর্ভুক্ত তার ভিসি একজন সায়েন্সের টিচারকে বানান। আপনাদেরকে সায়েন্সের টিচার নাই এখন? আছে তো। এখন ইউনিভার্সিটির টিচারদের মধ্যে বলতে গেলে তো ৮০% এখন বিএনপি করে। আবার এই ৮০%-এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ আমলে ৮০% ছিল যারা আওয়ামী লীগ করতো। অঙ্ক মিলে না কিন্তু, যারা না মিলুক, এদের লজ্জা শরম একটু কম আছে। আগে আওয়ামী লীগ করতে এখন বিএনপি করে, কোনো সমস্যা নাই, দেন। কিন্তু দলীয়করণ তো হচ্ছে। আপনি কোথায় ফেরত পাচ্ছেন দলীয়করণটা? প্রশাসনের স্থবিরতা চলে এসেছে। আপনারা সব আজকে থেকে ১৫ বছর ২০ বছর আগে যারা নাকি অবসরে গেছে তাদের ধরে এনে এনে আপনারা সচিব, সিনিয়র সচিব বানাচ্ছেন। ওই লোক তো ভুলেই গেছে সে কী কাজ করছে, এখন নতুন করে এসে তার বিরাট পাওয়ার এক্সারসাইজ করছে। তো এগুলি দলীয়করণ ভাই। কাজে আপনারা যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সবসময় পালন করতে পারছেন তা কিন্তু নয়। আমি বলবো এখন যে সরকারকে, যেহেতু ৬ মাসের মাথায় এসে দেখছেন, ৬ মাসের মাথায় এসে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি সব মন্ত্রী সমান সফল হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। সব মন্ত্রী আপনাকে ফলো করতে পেরেছে এটাও মনে করার কোনো কারণ নেই। একবার রিথিঙ্ক করেন, দেখেন কারা পেরেছে আপনার দলের আদর্শকে বহন। একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যেখানে সম্রাট আলেকজান্ডার সেই সাম্রাজ্য দখল করা তো দূরের কথা, আক্রমণ করতে সাহস পাননি। তো সেই সাম্রাজ্যকে অর্ধেকটা তিনি একেবারে শেষ করে দিয়েছিলেন ২০ কন্যা থিওরির মাধ্যমে। সেই ২০ কন্যা হলো যে ধনানন্দের সেনাপতি, আইজি, এরপর মন্ত্রী, এমপি, সভাসদ, আমির, ওমরা সবার পেছনে সে একেবারে আফগানিস্তান থেকে আত্মঘাতী এরকম অসংখ্য অন্ততপক্ষে ৪-৫০০ মেয়েকে তিনি ট্রেন করেছিলেন। তারা সুন্দরী, তারা ডেসপারেট, এবং তাদেরকে মস্তিষ্ক ধুলাই করা হয়েছিল। ঠিক আজকের যেভাবে জঙ্গিবাদ, আইএসের রিক্রুটমেন্ট, ঠিক এই আইএসের চাইতে আরও অনেক ডাইনামিক ওয়েতে তাদেরকে রিক্রুট করেছিল, যাদের উপাধি ছিল ২০ কন্যা রূপে। এরা একটা সিঙ্গেল কেউ বেইমানি করেনি চাণক্যের সঙ্গে। তারা মানে এই চাণক্য যেহেতু ধনানন্দের রাজপ্রাসাদে ছিলেন, তিনি এই রাজপ্রাসাদের বিভিন্ন লোককে ঘুষ দিয়ে অত্যন্ত কৌশলে, যেমন ধরেন একটা দারোয়ানকে সেটা ঘুষ দিয়েছে। দারোয়ান গিয়ে খবর দিয়েছে মালিককে, বিশ্বস্ত দারোয়ান, বিশ্বস্ত গারোয়ান মানে ড্রাইভার। মালিকের বলছে যে ভালো একটা দাসী আসছে, অসাধারণ সুন্দরী, আপনি একটু দেখতে পারেন। তো এটা যদি অন্যভাবে আসতো তাহলে সে সন্দেহ করতো, যেহেতু তার দারোয়ানের মাধ্যমে আসে সে সেটা করেনি। অথবা ধরুন সেনাপ্রধানের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে ঘুষ দিয়েছে। সেই বন্ধু গিয়ে বলার, দোস্ত, আরে বাবা রে বাবা, যা দেখেছি খাসা, একদম খাসা, দেখলে তোমার একেবারেই হয়ে যাবে। তো এইভাবে সাম্রাজ্যের সকল কে পয়েন্ট সে ২০ কন্যাদেরকে ঢুকিয়ে দিল, কর্মকর্তা কর্মচারীদেরকে ঘুষ দিয়ে। এই ২০ কন্যারা কৌশলে ১ মাস, ২ মাস, ৩ মাস, ১ বছরের মধ্যে, জাস্ট 1 ইয়ারের মধ্যে ধনানন্দের, সম্রাট ধনানন্দ নন্দবংশের, তার যত পাওয়ারফুল জেনারেল মন্ত্রী ছিল, যাদের বুদ্ধি ছিল, তারা কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কেউ হঠাৎ রক্তক্ষরণে মারা যাচ্ছে, কেউ হঠাৎ করে সাপের কামড়ে মারা যাচ্ছে। এবং মানে এটা কোনো গোয়েন্দা তথ্য দিয়ে তিনি বের করতে পারছেন না কেন এই ঘটনাগুলো ঘটছে।
এরপরে যখন ক্ষমতাটা মানে একেবারে অর্ধেকে নেমে এলো, শুধুমাত্র নেতৃত্ববিহীন বিপুল পরিমাণ তার সৈন্যবাহিনী, এই অবস্থাতেই তিনি একটা অনটেস্টে আক্রমণ করলেন, একেবারে রাজধানীতে সরাসরি আক্রমণ করলেন। ফেল করলো, ধনানন্দ জিতে গেলেন, চন্দ্রগুপ্ত ফেল করলো, আবার তিনি ব্যাকফুটেছে গেলেন, গবেষণা করা শুরু করলেন, কেন কেন কিভাবে কিভাবে। তখন সেই 1 থেকে 1.5 বছর সে পথে পথে ঘুরতেছে, অভিজ্ঞতার সঞ্চয় করছে যে এটা তো আমার ফেল করার কথা না, আমি কেন ফেল করলাম। যে ইতিহাস লেখা আছে সেই ইতিহাস হলো যে চাণক্য একদিন রাস্তায় হাঁটছে, এক মহিলা, সে তার শিশুপুত্র, সেই শিশুপুত্রকে রুটি খেতে দিচ্ছে। তো নর্মালি যে রুটি তাকে খেতে দিচ্ছে সেই শিশুটা একটু রুটি, মানে একটা রুটি খেলে তার হয়ে যায়, কিন্তু সে 1, 2, 3টে রুটি খাচ্ছে, মা দিচ্ছে, আর সে চিৎকার করছে, আরও দাও আরও দাও আরও দাও। মানে মহিলা খুব অবাক হয়ে গেল যে ছেলে একটা রুটি খায়, কিন্তু এই সময় আজকে 3টে রুটি কেন খাচ্ছে। তখন সে কাছে গেল, কাছে গিয়ে দেখলো যে শিশুটা করছে কি, সেই রুটিটা মুখে নিয়ে কেবলমাত্র সেই রুটির যে সেন্টার পয়েন্ট, একের মাঝামাঝি জায়গায় একটা কামড় দিয়ে বাকি রুটিটা ফেলে দিচ্ছে, কিন্তু তার ক্ষুধা নিবৃত হচ্ছে না। এইভাবে 3টা রুটি সে সাবার করছে, কিন্তু সে আসলে চারিদিক থেকে খায়নি। তখন সেই মহিলা হেসে বলল যে তুই তো সেই চাণক্যর মতো রুটি খাচ্ছিস, তো রুটি খেতে হবে একদম কিনারা থেকে। চাণক্য এই কথা শুনলেন, পরে পরে সেই মহিলার কাছে এটা গল্প হতে পারে, উপকথা হতে পারে, কিন্তু এইভাবে ইতিহাসে লেখা আছে। সেই মহিলাকে কি বললো যে মাগো, আমি তো সেই চাণক্য, তখনও তার চাণক্য নাম হয়নি, নাম হলো বিষ্ণুদে। তো আপনার কথা শুনছি, আমি বুঝতে পারছি আমার রাজধানীতে আক্রমণ করা ঠিক হয়নি। তখন চাণক্য ফিরে আসলো এবং গেরিলা যুদ্ধ শুরু করলো সীমান্তে। সেই সীমান্তে যে গেরিলা যুদ্ধ আলাদা আলাদা ভাগ করে উইদিন অল্প সময়ের মধ্যে সে পুরো নন্দ বংশকে শেষ করে দিয়ে একটা নতুন ডাইনেস্টি তৈরি করে ফেলল। তো এখন এই যে বর্তমানে যা কিছু হচ্ছে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, কূটনীতি বলেন, সব কিছুর মূলেই কিন্তু যে এই যে একটা চাণক্য নীতি, সেই চাণক্য নীতি রয়ে গেছে। তো সেই চাণক্য নীতির যে জায়গা থেকে আছে, সেই চাণক্য নীতির জায়গা থেকে যদি আপনি ধরেন যে আজ থেকে 2500 বছর আগে চাণক্য যে কথা বলেছেন, যে জিনিসগুলো লিখেছেন, তারপর যেভাবে তিনি সফল হয়েছেন, আজ থেকে হাজার হাজার বছর আগে যেভাবে আহমদ শাহ আবদালী, যেভাবে তৈমুর লং ভারত আক্রমণ করেছেন, যেভাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করেছেন, সেই পলিসি তো এখনও আছে। আর এগুলো শেখ হাসিনার যারা মেন্টর তারা বা ভারত এই জিনিসগুলো কি জানে না? অবশ্যই জানে। আর জানে বলে তারা, সরকার খুব আনন্দে আছে, আর তারা যে কাজটি করছে প্রশাসনের সব স্তরে, ব্যবসায়ী থেকে শুরু করে সব জায়গাতে চুপচাপ বসে আছে। কেউ হয়তো এত বেশি ভারত বিরোধী, কেউ হয়তো এত বেশি আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ নাম শুনলেই তাকে ধরবে, মারবে, নাকের বদনা ফাটিয়ে ফেলবে, কাপড় চোপড় উলঙ্গ করে ফেলবে। মানে ওকে দেখে মানে স্বয়ং প্রধানমন্ত্রী বলবে, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের ব্যাপারে এতটা নিষ্ঠুরতা হওয়ার কি দরকার আছে? এইরকম। অথচ সেই লোকটি বিষকন্যা। যে যত বেশি দেখবেন মানে নেতিবাচকভাবে আউটস্পোকেন, আমি প্রেম করব না, আমি ঘুষ খাই না, আমি এটা করি না, মাগিবাজি করি না, গিয়ে দেখেন যে যেই কথাটা সে রিগ্রেট করছে সেই জিনিসটি তার মধ্যে প্রবলভাবে অনেক অনেক বেশি। তো এইভাবে আপনি দেখেন যে প্রশাসন, প্রধানমন্ত্রী কার্যালয়, অন্যান্য যে জায়গাগুলোতে যত বেশি ভারত বিরোধী, যত বেশি আওয়ামী লীগ বিরোধী লোকজন রয়েছে, মূলত তাদের একটা বিরাট অংশ, তারা একটা বিরাট অংশ সরকারের ভিতর থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। আপনি সাম্প্রতিক সময় দেখেন তো, মানে আওয়ামী লীগের যে সকল একেবারে কে ম্যান
জনাব বেনজির সাহেব, সাবেক আইজি, হারুন, বিপ্লব, ডিবি মনির, এরকম যদি আপনি ধরেন ইফেক্টিভ আওয়ামী লীগ সরকারকে যারা টিকিয়ে রেখেছিল গত সেই 14 সন থেকে, তাদের একজন লোককে আপনারা ধরতে পারছেন পুলিশে? 2 নম্বর হলো যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সকল ইফেক্টিভ যারা আন্দোলন করতে পারে, তাদের একটা সিঙ্গেল লোককে আপনি ধরতে পেরেছেন যারা গত 10 বছরে ইভেন 2024 সনের জুলাই আগস্টে রাজপথের সকল অপারেশন যারা নেতৃত্ব দিয়েছে, এভরিথিং, আওয়ামী লীগের সমস্ত অফিস, কেন্দ্রীয় অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং যাদের সঙ্গে কল রেকর্ডে ডেইলি 10 বার প্রধানমন্ত্রীর কথা হতো আগস্ট মাসের 5 তারিখ থেকে একেবারে সেই এপ্রিল মাস পর্যন্ত আপনি কল লিস্টে দেখেন সেরকম একজন সিঙ্গেল লোককে আপনি ধরতে পেরেছেন কিনা? একমাত্র জিয়াউল আহসান, এবং জিয়াউল আহসান যে ধরা পড়বে এটা জিয়াউল আহসান যখন লেফটেন্যান্ট কর্নেল, তখনই আমাকে একদিন সে বলেছিল যে আমাকে তো আসলে আর্মি ধরায় দেবে, বাইরের কোনো লোক আমাকে ধরতে হবে না, আর্মি আমাকে ধরিয়ে দেবে, এবং আর্মি তাকে ধরিয়ে দিয়েছে। তো যেখানে আপনি ধরেন যাদেরকে খরচের খাতায় ফেলা হয়েছে, যাদেরকে মানে শেখ হাসিনার নজরে হয়তো কেউ কেউ ভালো ছিলেন, কিন্তু এখানে যে সিন্ডিকেট যারা ছিল সেই সিন্ডিকেটের নজরে যারা ভালো না, তারা ধরা পড়েছেন, তারাই বিচারের অধীন পড়েছেন। আর বাকি যারা ইফেক্টিভ চ্যানেল মেনটেন করতেন তারা সবাই, এমনকি এই 2026 সনে আওয়ামী লীগ মানে বিএনপি ক্ষমতা আসার পরেও আওয়ামী লীগের বহু ইফেক্টিভ নেতা সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে ভারত গেছেন, আবার ভারত থেকে তারা সদল বলে আমেরিকা যাচ্ছেন, লন্ডন যাচ্ছেন। আপনি কি লেমন জুস খাচ্ছেন কথাবার্তা বলে খালি বললে হবে? আপনি আওয়ামী লীগের কত হাজার লোক কলকাতাতে আছে, কত হাজার লোক আগরতলাতে আছে, এবং সেখান থেকে তারা এত ঘন ঘন লন্ডনে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, মানে তাদের টাকা পয়সা, ট্রাভেল পাস থেকে শুরু করে এই কাজটা কে করলো বলেন? কে তাদেরকে এই গত 2 বছরের মধ্যে, ধরুন যদি আওয়ামী লীগের 10,000 লোক, ইফেক্টিভ 10,000 লোক, এর মধ্যে চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, এরকম 10,000 লোক যাদের সবারই 100 কোটি টাকা থেকে শুরু করে 10,000 কোটি টাকার মালিক, দেশের ভিতরে দেশের বাইরে, এই লোকগুলো আগস্ট মাসের 5 তারিখের আগে হাইয়েস্ট তারা পালাতে পেরেছে ধরুন 500, নট মোর দ্যান দ্যাট। তো 10,000 লোকের মধ্যে 500 হলো আগস্ট মাসের 5 তারিখে, বাকি লোকগুলো গেছে এই গত 2 বছরে। আচ্ছা, কারা পাঠিয়েছে বলেন তো? আমি পাঠিয়েছি? তারেক রহমান সাহেব পাঠিয়েছেন? কারা পাঠিয়েছেন তাদেরকে? এই যারা পাঠিয়েছেন এরাই হলেন শেখ হাসিনার রাইট হ্যান্ড। এরা এখনো শেখ হাসিনার কথাই বলে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। ছাত্রলীগের খুব নামকরা একজন সেক্রেটারি ছিলেন, আমার বন্ধু মানুষ। স্ত্রী সঙ্গম এটাও সম্ভব হয়ে ওঠে না যখন মানুষ নিজের সঙ্গে নিজে প্রবঞ্চনা করে। তো রাজনীতিতে যখন মানুষ এই আত্মপ্রবঞ্চনা করে, তার যে কি ভয়াবহ পরিণতি, এটি অতীতকালে আপনারা দেখেছেন। অতীতের যেহেতু যারা অনেকে মারা গিয়েছেন, তাদের সম্পর্কে বলা কবিরা গুনাহ, জাস্ট আপনারা বুঝে নেন। অনেকে অতীতে সাধু হওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা সাধু ছিলেন না, চোর ছিলেন। অনেকে তারা ভদ্রলোক হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা অসভ্য ছিলেন। অনেকে নিজেদেরকে চরিত্রবান মনে করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা চরিত্রহীনতার জঘন্যতম পর্যায়ে ছিলেন। অনেকে দাতা, দয়ালু এরকম একটা ওসিলা করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিলেন নির্মম, নিষ্ঠুর, পাষণ্ড, হালাকু চেঙ্গিস খানের আব্বা অথবা আম্মা। আপনারা জানেন যে তাদের সবারই বিদায় হয়েছে অত্যন্ত করুণভাবে, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে। তারা ধুকে ধুকে মরেছেন, বজ্রাহত হয়ে মরেছেন, তারপর লাঞ্ছিত এবং অপমানিত হয়ে মরেছেন। এবং তাদের বংশবৎ যারা আছে, বলতে গেলে তারা সবাই এই সমাজে নিন্দিত, নিগৃহীত, অপাঙ্ক্তেয়। রাজনীতির যারা মুনাফেক এবং প্রবঞ্চনাকারী, তাদের প্রথম শাস্তি হলো তারা নির্বংশ হয়ে যায়, তাদের কোনো বংশ থাকে না। এনিওয়ে, এখন এই যে নতুন যে সরকার,
এই সরকারের মধ্যে বুকে হাত দিয়ে বলুন তো, আপনি চোখের দিকে তাকিয়ে বলুন তো, এই লোকটি সকালবেলা উঠে হারাম খাবার খায় না, হালাল খাবার খুঁজে এবং হালাল খাবার খায়। মসজিদে যায় অথবা ঘরে ফজরের নামাজ আদায় করে, আর হিন্দু হলে পুজো করে। তারপর মানুষের কথা চিন্তা করে, মানুষের জন্য কাজ করে। ঘুষ, দুর্নীতি, অনিয়ম করা তো দূরের কথা, তার ধারের কাছে যায় না। মন্ত্রী এবং এমপিদের মধ্যে এবং রাজকর্মে যারা নিয়োজিত, এরকম ভালো লোকদের সংখ্যা আপনি কয়জনকে জানেন, কয়জনকে চিনেন এবং কয়জনের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারবেন? এই গেল এক। ২ নম্বর হলো যে আপনি ভালো মানুষ হলেন, কিন্তু ভালো মানুষ হওয়ার পরও তো আপনাকে ভালো কাজ করতে হবে। অথবা আপনি মন্দ মানুষ, কিন্তু আপনি ভালো কাজ করতে পারেন, ইউ আর সাকসেসফুল। এখন আমাদের দেশে রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় ভালো মানুষ কয়জন আছে, কিন্তু যারা ভালো মানুষ কিন্তু ভালো কাজ করতে পারেন না, কিছু করেন না, চুপচাপ বসে থাকেন, এরকম লোকের সংখ্যা কত? অথবা মন্দ মানুষ, সেটা তার ব্যক্তিগত জীবনে সে বাইজি মহলে যায়, ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু অসাধারণ সে কতগুলো কাজ করতে পারে। প্রচণ্ড করিতকর্মা, প্রফেশনাল, বেনিভোলেন্ট, যখন যেটা ধরে সেটা করে শেষ করে ফেলে সুন্দরভাবে, চমৎকারভাবে আপনাকে দিন শেষে একটা আউটপুট দিতে পারে। তো এরকম অনেক ঘুষখোর কর্মকর্তা ঘুষ খাচ্ছে, কিন্তু সেই যে চেয়ারে সে বসছে সেই চেয়ারের রং পাল্টে দিচ্ছে। এরকম অনেক কর্মকর্তাকে দেখবেন যারা ব্যক্তিগত জীবনে খুবই দুর্নীতিপরায়ণ, কিন্তু কখনো ডিসি থেকেছেন, কখনো কমিশনার থেকেছেন, টিউনো হয়েছেন, মেজর জেনারেল হয়েছেন, এরিয়া কমান্ডার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু এই দেশকে তার অনেক কিছু দিয়ে গেছেন। এরকম লোক কয়জনকে আপনি চিনেন? তো এই প্রশ্নগুলো আপনি যদি সমীকরণ না মিলাতে পারেন, তাহলে সরকারের গত ৬টি মাস যেভাবে গেছে, আগামী ৬টি মাস তার চেয়ে আরও খারাপ যাবে। এই গেল এক। ২ নম্বর হলো যে আপনি যদি চিন্তা করেন, অবৈধ ইনকাম, চাঁদাবাজি, নিয়োগ, বদলি, টেন্ডারবাজি, এই যে মন্দ কাজগুলো শেখ হাসিনার জামানাতে হতো, যে মন্দ কাজগুলো ইউনূস জামানাতে হতো, সেই মন্দ কাজগুলো কি এখন হচ্ছে না? যদি হয় তাহলে কারা করছে? তাদের সংখ্যা কি অতীতের চেয়ে কম না বেশি? তাদের যন্ত্রণা অতীতের চেয়ে কম না বেশি? এটার উপরে এই সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে। তবে একটা বিষয় এখানে খুবই মর্মান্তিক, সেটি হলো অপকর্ম করার জন্য যে বিভিন্ন সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের যন্ত্রণায় মানুষের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়ে গেছে। এখন সেই যন্ত্রণাটা কোন পর্যায়ের, তার একটু উদাহরণ আপনাদেরকে দেই। যেমন ধরুন ফুটপাত, ময়লার ভাগাড়, সরকারি টেন্ডার, সরকারি নিয়োগ এবং বদলি, সরকারি এবং বেসরকারি স্কুল কলেজের কমিটি গঠন করা, হাসপাতালের কমিটি গঠন করা, এরপর পাড়া মহল্লার মাস্তানি, সরকারি যে সকল অনুদান রয়েছে, ফ্যামিলি কার্ড, টিআর, কাবিখা, ভিজিএ, ভিজিডি, বয়স্ক ভাতা, জেলের দের ভাতা ইত্যাদি, অন্তত ৭০ থেকে ৭৫টি অনুদানের যে খাত রয়েছে, যেখানে সরকার আমাদের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে। এই জায়গাগুলোতে, অর্থাৎ মানে এই যে সরকারের ৭০-৭৫টি যে খাত রয়েছে, এখানে ভূমিহীনদের ভূমি দেওয়া, গৃহহীনদের গৃহ দেওয়া, অসহায় দুর্বল মানুষদেরকে পুনর্বাসন করা, অসংখ্য কাজ রয়েছে। সেই কাজগুলো গত ২ বছরে কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, কারা সুবিধাভোগী হয়েছে, কারা সুবিধা বঞ্চিত হয়েছে। তো এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে অতীতে যারা ব্যক্তিগতভাবে এই অপকর্মগুলো করেছেন আর সিন্ডিকেশনের মাধ্যমে করেছেন, খোলামেলাভাবে বলি, যেমন ধরুন শেখ হাসিনার জামানাতে শেখ পরিবারের একটা সিন্ডিকেশন ছিল। এখন শেখ পরিবারের মধ্যে কয়েকটি গ্রুপ,
মাদারীপুর শরীয়তপুরের একটা শেখ পরিবার গ্রুপ আছে, একটা মানে ডিস্টেন্স রিলেশন, সবগুলো আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে। তারপর ধরুন বরিশাল কেন্দ্রিক একটি শেখ পরিবার আছে, গিয়ে দেখুন তারপরে গোপালগঞ্জ, ফরিদপুর এই বেল্টে একটি শেখ পরিবার আছে, আর একটা হলো খুলনা, বাগেরহাট এই অঞ্চলে একটি শেখ পরিবার আছে। এরবারে তাদের কিছু ছিটে ফাটা আত্মীয় স্বজন নোয়াখালীতে আছে, চট্টগ্রাম আছে। যেমন ওই যে যুবলীগের ওমর ফারুক চৌধুরীর কথা আপনাদের মনে আছে, তাদের বাড়ি কিন্তু চট্টগ্রামে, তাদের আত্মীয় হন। এখানে এই যে শেখ পরিবার কেন্দ্রিক একটা সিন্ডিকেট তখন ছিল। এই সিন্ডিকেটের বাইরে একটা ব্যবসায়িক সিন্ডিকেট, যেমন সালমান এফ রহমান, সমিত গ্রুপ, এস আলম, তারপর শেষে ওই যে নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের, এরকম অন্ততপক্ষে ব্যবসায়িক সেক্টরে 50 থেকে 60টি সক্রিয় সিন্ডিকেট ছিল, যারা ব্যাংক থেকে টাকা নিত, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতো, বিভিন্ন সরকারি ক্রয় এবং কেনাকাটায় তারা অংশগ্রহণ করত, সরকারি বড় বড় জমি, প্লট, তারপরে শেষে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্লট, এই জিনিসগুলো নিয়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য তারা করেছে। শেখ পরিবার গেল, দেন ধড়িবাজ ব্যবসায়িক গ্রুপ গেল। এরপরে যেটা ছিল দলীয় পান্ডা, তো সেটা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা। এরপর ছিল মন্ত্রী, এমপি, এদের একটা সিন্ডিকেট। এরপরে ছিল যারা আমলা কামলা রয়েছেন, সামরিক বাহিনীর একটা সিন্ডিকেট, বিচার বিভাগের একটি সিন্ডিকেট, বার এবং বেঞ্চ উকিলদের একটা সিন্ডিকেট, এরপর আরও অনেক। আচ্ছা, এখন দেখুন তো এই যে সিন্ডিকেটগুলো ছিল, সেই সিন্ডিকেটগুলোর অবস্থা এখন কিভাবে আছে। নতুন সিন্ডিকেট যে তৈরি হয়েছে, রাতারাতি যে সিন্ডিকেটগুলো তৈরি হয়েছে, সেখানে কি ঘুষের রেট কমেছে না বেড়েছে? আগে যেমন দেখা যাইতো মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক এরকম কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে ছিল, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে বাড়ির চাকর বাকররা ঠিক আগের জমানাতে ওইভাবে পাওয়ারফুল কি হয়েছিল যেভাবে এখন হচ্ছে? তখন শেখ হাসিনার একজন পিয়ন জাহাঙ্গীর, তার সম্পর্কে 400 কোটি টাকার পিয়ন, নাম নেওয়া যেত, জাহাঙ্গীরের চাকরি খাওয়া যেত, এবং আমরা যারা ছিলাম, আমরা জাহাঙ্গীরকে বকা দিতে পারতাম, ডাকতে পারতাম। জাহাঙ্গীর আমাদেরকে ভয় পেতেন, এখনও ভয় পান। আচ্ছা, এখন জাহাঙ্গীর ধরেন শেখ হাসিনার সঙ্গে 20 বছর 25 বছর ছিলেন, এখন ধরেন কেউ যদি ভাইয়ের সাথে থাকেন, অর্থাৎ তারেক রহমান সাহেবের সঙ্গে থাকেন, কেউ যদি অন্য কোনো প্রভাবশালী মন্ত্রীদের সাথে থাকেন, তাদের যে পরিমাণ তাণ্ডব এখন চলছে, তাদের নামটা কি আপনি উচ্চারণ করতে পারবেন? সঙ্গে সঙ্গে আপনার জিভ কেটে ফেলা হবে, সঙ্গে সঙ্গে আপনাকে মানে যাকে বলা হয় বাপের নাম ভুলিয়ে দেওয়া হবে। জাস্ট দুটো একটা উদাহরণ দিই। সম্প্রতি খবর আসছে সালাউদ্দিন সাহেব চলে যাবেন এলজিআরডি মিনিস্টার হয়ে, এখনও সেটা হয়নি। আর শহীদুদ্দিন চৌধুরী আনি, তিনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কয়েকজন মন্ত্রী মানে হবেন এমপিদের মধ্যে থেকে, এইরকম একটা ফেসবুকে যাকে বলে প্রচারণা চলছে। দলে দলে মানুষ সেই শহীদুদ্দিন চৌধুরী আনির বাসায় যাচ্ছে, তার সঙ্গে তার কতকালের ছবি ছিল, কে আনির সাহেবের কর্মী, কে কোন এমপির কর্মী, কে কোন এমপির দোস্ত, এই জিনিসগুলো ফেসবুকে দিয়ে ফাটিয়ে ইতিমধ্যে কত পরিমাণ যে চাঁদা আদায় করা হয়ে গেছে, কত পরিমাণ যে পদপদবি দখল করা হয়েছে, কত পরিমাণ বদলি এবং নিয়োগের যে আয়োজন করে শত কোটি টাকার মোটামুটি একটা সিরিয়াল তৈরি করা হয়েছে, একেবারে ম্যান অফ স্ট্রিট। হয়তো অ্যানির সাহেবের সঙ্গে কারো একটা ছবি ছিল, কারোর সঙ্গে একটা পরিচয় ছিল, সে এখন বলছে আমি অ্যানির কর্মী। কোনো একটা টেলিভিশনে হয়তো সে দখল করে বসে আছে। অ্যানি সাহেব জানেন অথবা জানেন না, কিন্তু এই যে এই লোকগুলোর কারণে কি হচ্ছে, এই যে যারা আসছে সে নতুন পদ পদবিতে এবং যারা আছেন এবং আগামীতে যারা থাকবেন, মানে তাদের পদ পদবি
পাওয়াটা যেভাবে নাটকীয়, হারানোটা আরও নাটকীয় হয়ে যাবে শুধুমাত্র এই কর্মকাণ্ডের কারণে। আগের যারা সিন্ডিকেটের লোকজন ছিলেন তারা মানে তাদের একটা সামাজিক পরিচয় ছিল, রাজনৈতিক পরিচয় ছিল এবং মোটামুটি একটা স্ট্যাটাস ছিল। কিন্তু এখন যে সিন্ডিকেটের যারা কর্তা ব্যক্তি রয়েছে মানে এরা অনেকটা জীবাণুর মতো, অনেকটা ভাইরাসের মতো, অনেকটা কীটপতঙ্গের মতো। যে জায়গাতে যাচ্ছে সেই জায়গাতে বিচ্ছুর মতো, বিচ্ছু যেভাবে মায়ের